বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে আয়নাঘরের একটি গল্প পড়ে শোনাব। গল্পটি একজন নটরডেম কলেজের শিক্ষার্থীর, খুবই হৃদয় বিদারক একটি গল্প, এবং এটা আয়নাঘরের তার অভিজ্ঞতা নিয়ে। গল্পের শিরোনাম স্মৃতির পাতা থেকে আয়নাঘর ও অন্যান্য। 11ই জানুয়ারি 2020 শনিবার। ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি, আম্মার চোখে পানি। বাসার সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার চোখেও পানি এসে গেল। আম্মার সামনে শক্ত থাকার চেষ্টা করেছি, নয়তো হাউমাউ করে কেঁদে দিত। কাল আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু, ওরিয়েন্টেশন। সামনে অনার্স লাইফ, চাকরি বাকরি, হয়তো আর পার্মানেন্টলি বাসায় আসা হবে না, এলেও অতিথি হিসেবে। সকালবেলা হাজীগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম। কাঁচপুর ব্রিজে পৌঁছালে আমরা কল দেয়। কল রিসিভ করে বলি ঘন্টাখানেক লাগতে পারে, নেমে কল দিব ইনশাআল্লাহ। যাত্রাবাড়ি মোড়ে নেমে হালকা নাস্তা করলাম, যাব মিরপুর, আমার ফুফাতো বোনের বাসায়। কিছুদিন আপাতত থেকে তারপর দেখে শুনে মেসে উঠব, এই হলো চিন্তা। হোটেল থেকে নেমে মাত্র 1-2 কদম হাঁটলাম, তখন ভর দুপুর। হুট করে পাঞ্জাবি পরিহিত একজন সামনে এসে আমার নাম ফয়েজ কিনা জিজ্ঞেস করলো। হ্যাঁ বললাম। বলে আমাদের সাথে একটু যেতে হবে। সাহস করে বললাম আপনারা কারা? বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বললাম কোনো পোশাক নেই, আইডি কার্ড নেই, আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে গেলেই দেখতে পাবেন। আর অমনি শক্ত করে জাপটে ধরে কাছের এক জিপ গাড়িতে উঠালো। মুহূর্তের মধ্যেই 2 হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ পরালো, চোখ বাঁধল, তার উপর জমটুপি, গলা অবধি ঢেকে যায় যার, তার উপর আবার চোখ বাঁধল। সাথে থাকা মোবাইল ফোন নিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই এত সব ঘটে গেল। অনুরোধ করলাম আম্মাকে একটু কল দিয়ে বলি অন্তত ঢাকা পৌঁছেছি, নয়তো চিন্তা করবে। অনুরোধ রাখলো না। রাখবে কেন? মায়ের কান্না, মায়ের আকুতি কি ওরা বুঝবে? হাই বিটের গান ছেড়ে দিল গাড়িতে, যেন আশেপাশের আওয়াজ কানে না যায়। একই রাস্তায় কয়েকবার যাচ্ছে এমন মনে হচ্ছে গোলকধাতার মতো। এভাবে ঘন্টাখানেক পর গাড়ি থামলো। কিছুক্ষণ পর নিয়ে গেল ইন্টারোগেশন রুমে। এয়ার ফ্রেশনারের ঝাঁঝালো ঘ্রাণ, মাথার ঠিক উপরে দেয়াল ঘড়ি, চারপাশ নিস্তব্ধ, ঘড়ির টিকটিক আওয়াজ মগজে গিয়ে ঠেকছে। দুর্বিষহ দিনের শুরু, পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মায়ের। এত নির্মমভাবে মানুষকে মারে, শরীরে হাড্ডি মাংস যেন এক হয়ে যায়। সেদিনের মতো ইন্টারোগেশন শেষ। হ্যান্ডকাপ খুলল, পোশাক পাল্টে নতুন পোশাক দিল, চোখ তখনও বাঁধা। নিস্তেজ শরীর, দুজন মিলে ধরে দিয়ে আসলো এক সেলে। সারাদিন ওই প্রথম চোখের বাঁধন খুলল, কিন্তু বুঝার উপায় নেই কোথায় আছি। ছোট রুম, লম্বাটে শেপ, এক পাশে একটি খাট পাতা। পুরো রুমের ছাদের সাথে লাগোয়া একটি ছোট জানালা। দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে। দরজায় ডাবল লেয়ার, একটা জেলখানার মতো শিক, সাথেই লাগোয়া আরেকটি কাঠের দরজা। মাঝখানে একটু ছিদ্র, সেটাও বন্ধ থাকে। ভেতর থেকে খোলার উপায় নেই। দরজার নিচের থেকে ছোট্ট একটি জায়গা, খাবার এদিকে দিয়ে দেয়। খুঁজছিলাম কোথাও কোনো ক্লু পাই কিনা। দেয়াল এবড়ো-থেবড়ো, লেখার সুযোগ নেই। রুমের এক কোণায় অত্যাধুনিক সিসি ক্যামেরা, বিশাল বড় এক্সস্ট ফ্যান। বাইরের শব্দ যেন কানে না আসে, যেন অনুমানও করা না যায় কোথায় আছি। এত জোরে আওয়াজ করে ঘুরতো যেন জেট বিমান যাচ্ছে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, মাইকিং হতো, তাই প্রায় সারাদিন চলতো। মনে হতো একটা কবরের মধ্যে আছি। আমি একা, আর কেউ নেই। বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত, কিন্তু আমি জানি আমি জীবিত, জীবন মৃত। মুনকার নাকির নাকি প্রশ্ন জিজ্ঞেস করছে, সন্তোষজনক উত্তর না দিলে নির্মম অত্যাচার। বাড়ির কথা খুব মনে পড়ত। আম্মার সাথে কবে রাগ দেখিয়েছি, আব্বার কোন কোন কথা শুনিনি, ভাইয়ার সাথে কবে মারামারি করেছি, পিচ্চি 3টে ভাগ্নাভাগ্নি ছিল। আল্লাহ! আম্মা খুব কান্না করছে এটা মনে হতো। বড় মামা মারা গিয়েছে 1 মাসও হয়নি। এর উপর আমার হারিয়ে যাওয়া। এভাবে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। রাতে একটু আরাম করে ঘুমাবো, সেই সুযোগ নেই। সারা শরীর ব্যথা। খাবার যা দেয় গলা দিয়ে নামে না। বেঁচে থাকার জন্য খাওয়া, টিকে থাকার জন্য খাওয়া। পাশের সেলে মানুষের উপস্থিতি টের পেতাম,
কিন্তু কথা বলার সুযোগ নেই, গার্ড থাকে সব সময়। এক ভাই প্রায় সারাদিনই কান্নাকাটি করতো, চিৎকার করত, আল্লাহ জানেন উনার উপর দিয়ে কী গিয়েছে। 10-12 দিন পর অন্য আরেকটা রুমে পাঠায়, একটু পুরানো ধাঁচের, কিছুটা মসৃণ দেয়াল, দেয়ালের এখানে সেখানে আলতো করে খোদাই করা অনেক লেখা, এক এক রকম হাতের লেখা, কত শত মজলুমের স্মৃতি। কেউ আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, কেউ মুক্তির দোয়া করছেন। এক জায়গায় অনেকগুলো দাগ কাটা, কতদিন এখানে ছিলেন তার হিসাব। এক দেয়াল ভরে গিয়ে পরের লাইনে এসেছে, দাগ কাটা শেষ হয় না। সব রকম নির্যাতনের ব্যবস্থাই ছিল, এক এক জনের সাথে এক এক রকম নির্যাতন। ওয়াটার বোর্ডিং, ইলেকট্রিক শক, বাঁশ ডলা, ছাদের সাথে ঝুলিয়ে পেটানো, নখ উপড়ে ফেলা, আরও কত কি। এভাবে 42 দিন পার হয়। অতঃপর আমাকে বলা হলো আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো, তবে আমাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রসঙ্গিত, আয়নাঘর থেকে কাউকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় না, হয় ক্রস ফায়ার দেওয়া হয়, নয়তো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে যেন বের হয়ে মুখ খোলার সাহস না করে। তারা নিজেরা কখনো মামলা দেয় না, সাধারণত র্যাবের মাধ্যমে দেয়। আমাকে হাত চোখ বেঁধে গাড়িতে তোলা হয়, শুরু হয় আরেক আয়নাঘরের জীবন। এখানে জিজ্ঞাসাবাদ করছে সব মিলিয়ে 2 জন, জিজ্ঞেস না করে পশুর মতো পেটানো যার উদ্দেশ্য। এখানে যেই রুমে ছিলাম সেটা বেশ বড়সড়, ঘুটঘুটে অন্ধকার, পুরনো বিল্ডিং, জায়গায় জায়গায় ভাঙা, মেঝে দেয়ালে ছাদে, মাঝে করিডোর, সেখানে কিছু লাইট জ্বলে, দুপাশে 5টা করে, মোট 10টা রুম। পালা করে ওয়াশরুমে নিত, কাছাকাছি রুম হওয়ায় অনুমান করেছিলাম মোট 10 বার তালা খুলতো আর লাগাতো। সবচেয়ে নির্মম ব্যাপার কি জানেন? 24 ঘন্টা বেঁধে রাখত, এমনকি রুমের মধ্যেও। সূর্যের আলো দূরে থাক, আলো দেখারই সুযোগ নেই। গার্ড না থাকলে মাঝে মাঝে চোখের নিচ দিয়ে আশেপাশে দেখতে চাইতাম। আমার চশমার পাওয়ার -3.50, একটু দূরেই ঝাপসা দেখি, তাই খুব একটা লাভ হয়নি। 24 ঘন্টা হাতে হ্যান্ডকাপ পরা থাকতো, রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত দুহাত পিছন দিয়ে হ্যান্ডকাপ দিত। রাতে যে একটু ঘুমাবো সেই সুযোগ নেই, কিছুক্ষণ বসে দেয়ালের সাথে হেলান দিয়ে, কিছুক্ষণ উপুর হয়ে, কত জঘন্য। ওয়াশরুমে গেলে শুধু এক হাতেরটা খুলতো, হাতে দাগ পড়ে গিয়েছিল এভাবে। মেঝেতে একটা কম্বল বিছানো ছিল, এত নোংরা, এর উপর উঠলেই শরীরে চুলকানি হয়। বাধ্য হয়ে মেঝেতে ঘুমাতাম। উপুর হয়ে 2 হাত পিছনে রেখে মেঝেতে ঘুমাতে কেমন লাগতো। এক গার্ড ছিল একটু ভালো, অনেক অনুরোধ করলাম অন্তত এটা বলো কোথায়, জায়গাটা কোথায়। বলল র্যাব 1। টানা 30 দিন এভাবে ছিলাম। অতঃপর আমাকে নতুন আরেক জায়গায় নিয়ে গেল, আয়নাঘর নাম্বার 3। সেখানে এক রাত ছিলাম। একদম ছোট একটা রুম, রুমের মধ্যেই কমোড, ঠিকমতো ঘুমালে কমোডে পা চলে যায়, পাশে সর্বোচ্চ 2 হাত প্রশস্ত। সে রাতেই এসে পাঞ্জাবির মাপ জানতে চাইল, চিন্তায় ঘুম হয়নি আর। পরদিন সন্ধ্যায় রংচঙে এক পাঞ্জাবি নিয়ে আসলো, সাথে একটা ট্রাউজার, দ্রুত পরে নিতে বলল। অতঃপর চোখ বাঁধল, পেছনে 2 হাত দিয়ে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট। একটা গাড়িতে উঠালে অনুভব করলাম আমার মতো আরও 2 জনকে উঠালো। একজন গাড়ি থামিয়ে তারা নিজেরা নামলো। ওই গাড়ি চেক কর, সাবধানে, ভেতরে অস্ত্র থাকতে পারে। স্যার অস্ত্র নাই, উগ্রবাদী বই পাইছি। কিছুক্ষণ হট্টগোল, তারপর আবার গাড়ি চলল, নিয়ে এলো র্যাব 3। প্রথমবারের মতো চোখের বাঁধন খুলল। গারদে আমার সাথে আরও 2 জন খুলল, মোট 3 জন। নাটকের উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজাবে, এখন বুঝলাম সব। ডেকে নিয়ে ছবি তুলল, সামনে কিছু বই, মোবাইল, এসব সাজানো। এগুলো নাকি আমাদের কাছে পাওয়া গিয়েছে, অথচ এসবের নামও কখনো শুনিনি। আর আমার কাছে এসব থাকবে কেন? পরদিন ওরিয়েন্টেশন, ব্যাগে জামাকাপড় আর একাডেমিক কাগজপত্র ছিল। মিথ্যার তো একটা সীমা থাকা উচিত। এজাহারে যা লিখল তার সারমর্ম হলো, আমরা 23 মার্চ 2022 রাত 8টার দিকে মতিঝিল মডেল হাই স্কুলের মেইন গেটের পূর্ব পাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলাম। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে তারা আমাদের ধাওয়া করে, 3 জনকে আটক করতে সক্ষম হয়, বাকি 8 থেকে 10 জন পালিয়ে যায়। নিষিদ্ধ বইগুলো আমাদের সাথে থাকা ব্যাগে ছিল। পরদিন মতিঝিল থানায় নিয়ে গেল, মামলা দায়ের করলো। এমন কোনো ধারা নাই যে দেয়নি, যেন 1-2 বছরও বের না হতে পারি। বাড়িতে কল করতে দিল, আব্বা আম্মা আর ভাইয়া আসলো। থানার গারদে সেদিন অনেক কেঁদেছিলাম ওনাদের জড়িয়ে ধরে। সব মিলিয়ে 770 দিন পরে আমার জামিন হয়। সে এক ভিন্ন অভিজ্ঞতা, অন্য এক পোস্টে বলবো ইনশাআল্লাহ।
এখনও মামলা চলমান, হাজিরা দিতে হয় মাসে মাসে, 2 বছরে এক সাক্ষীও আসেনি। আসবে কিভাবে? ওই যে গাড়ি থামিয়েছিল, সেখানকার আশেপাশের পথচারী, রিকশাওয়ালা, ঝালমুড়িওয়ালাকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা সাক্ষী বানিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আপনাকে কেন ধরবে? কিছু তো অবশ্যই ছিল। আমি নটরডেম কলেজে পড়া অবস্থায় আরামবাগে থাকতাম। সেখানে আরামবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে এক ভাই আরবি পড়াতেন। সব বয়সের স্টুডেন্ট ছিল ওনার, স্কুল কলেজ পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত চাকুরিজীবী পর্যন্ত। মসজিদের লাইব্রেরিতে পড়াতেন বেশিরভাগ, নয়তো বারান্দায়। প্রকাশ্যে সবার সামনে, সবাই জানত। লুকোচুরি কিছু না। মসজিদের ইমাম থেকে মসজিদের কমিটি সবাই জানত। কমিটির অনেকেই ওনার কাছে পড়েছে। আমি ওনার কাছে কিছুদিন পড়েছিলাম। আমাকে গুম করার প্রায় 2 মাস আগে ওনাকেও গুম করে। পরবর্তীতে ওনাকেও মিথ্যা মামলা দিয়ে ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদের ধরন দেখে ধারণা করছি এই সূত্র ধরেই হয়তো আমাকেও গুম করে। পরবর্তীতে শোনা যায় উনি গুম হওয়ার কিছুদিন পূর্বে মসজিদ কমিটির সাথে ওনার কি একটা ঝামেলা হয়েছিল। মামলার এজাহারেও আরবি শেখার কথা তারা লিখেছিল। তবে লিখেছে আরবি শেখার নামে জঙ্গিবাদের ট্রেনিং নিত। নতুন বাংলাদেশে এসব থেকে কি মুক্তি পাব? মামলা থেকে অব্যাহতি মিলবে কি? আমার জীবনের 2.5 বছর কি তারা ফিরিয়ে দিতে পারবে? লিখেছেন মোহাম্মদ ফয়েজ। তো আজকে ফেসবুকের একটি পোস্ট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আয়নাঘরের এমন একটি গল্প যা আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। এরকম গল্প আরও যখন পাবো ভবিষ্যতে আপনাদের সাথে শেয়ার করব।